মর্নিং সকলকে। লাইফ সায়েন্স বায়োলজি চলছিল। এখানে বায়োলজির আমাদের চলছিল কোথায় না ক্রোমোজোমের পরে এরপরে আমরা করব কি সেল ডিভিশন। ক্রোমোজোম আমাদের চলছিল, দেখো ক্রোমোজোম আমাদের মানবদের যে ক্রোমোজোমের সংখ্যা টোটাল হচ্ছে 46টি। তার মধ্যে হচ্ছে আমাদের কি 22 জোড়া, 44টি হচ্ছে আমাদের কি অটোজোম, আর এক জোড়া হচ্ছে কি অলোজোম। এই ছেলেদের ক্ষেত্রে কি হয় সেটা কি 22 জোড়া ক্রোমোজোমের মধ্যে আমাদের কতগুলো টোটাল ক্রোমোজোমের সংখ্যা 46টি ক্রোমোজোম, তার মধ্যে 44টি হচ্ছে কি অটোজোম, 44টি অটোজোম, আর এক জোড়া হচ্ছে কি দুটি হচ্ছে কি সেক্স ক্রোমোজোম অথবা অলোজোম। অথবা সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোম। তো ক্রোমোজোম আমাদের স্ট্রাকচারটা দেখতে কীরকম হয় না, ক্রোমোজোম দেখতে আমাদের অনেকটা ক্রোমোজোমের এই মিডিল বরাবর যে ক্রোমোজোম তাকে আমরা কি বলবো? ক্রোমোজোমের যে মিডিল বরাবর এই অংশটাকে আমরা কি বলে থাকবো? মিডিল বরাবর যে অংশটা একে আমরা কি বলে থাকবো? এই মিডিল বরাবর ক্রোমোজোমের যে অংশ তাকে আমরা কি বলবো না সেন্ট্রোমিয়ার। তাকে কি বলবো না সেন্ট্রোমিয়ার। সেন্ট্রোমিয়ার অথবা তাকে কি বলা হয় না আমাদের প্রাথমিক খাঁজ বলা হয়। সেন্ট্রোমিয়ার অথবা তাকে কি বলা হয়? প্রাথমিক খাঁজ। সেন্ট্রোমিয়ার অথবা প্রাথমিক খাঁজ কাকে বলা হয়? ক্রোমোজোমের ঠিক মিডিল অংশকে কি বলা হয়? সেন্ট্রোমিয়ার অথবা প্রাথমিক খাঁজ। সেন্ট্রোমিয়ার অথবা তাকে কি বলা হয়? প্রাথমিক খাঁজ। এটা লিখে নাও, সেন্ট্রোমিয়ার অথবা প্রাথমিক খাঁজ। এখানে এই একটা খাঁজ আছে, এই খাঁজটার নাম কি জানো? এখানে যে এই খাঁজটা মিডিলে যে খাঁজটা দেখা যাচ্ছে নিউক্লিওলার অর্গানাইজার অথবা গৌণ খাঁজ যাকে বলা হয়। নিউক্লিওলার অর্গানাইজার অথবা একে কি বলা হয়? গৌণ খাঁজ। তাহলে প্রাথমিক খাঁজ কি বোঝা গেল? সেন্ট্রোমিয়ারকে কি বলা হয়? প্রাথমিক খাঁজ। এখানে মিডিলে যে খাঁজ থাকে তাকে কি বলা হচ্ছে? নিউক্লিওলার অর্গানাইজার অথবা গৌণ খাঁজ। সব থেকে গৌণ খাঁজের পরে যে অংশটা থাকছে তাকে কি বলা হচ্ছে না স্যাটেলাইট। তাকে কি বলা হচ্ছে? স্যাটেলাইট। এদিকে সব থেকে উপরের অংশকে কি বলা হচ্ছে? টেলোমিয়ার।
সবথেকে ক্রোমোজোমের সবথেকে উপরের অংশটাকে কি বলা হচ্ছে? টেলোমিয়ার। সবথেকে উপরের অংশটাকে কি বলা হচ্ছে? টেলোমিয়ার। এই অংশটাকে কি বলা হচ্ছে? না ক্রোমাটিড। ক্রোমাটিড। ক্রোমাটিড এই অংশটা কি বলা হচ্ছে? ক্রোমাটিড। এই অংশটাকে কি বলা হচ্ছে? না ক্রোমাটিড। আর এখানে এই যে এই অংশটাকে কি বলা হচ্ছে? না ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার। এই অংশটাকে কি বলা হচ্ছে? না ক্রোমোমিয়ার বলা হয়। আর এই যে এই মিডিলের নিচের যে এই অংশটাকে ক্রোমোনিমাটা বলা হয়। ক্রোমো এই মিডিলের যে অংশটা দেখতে কি বলা হচ্ছে? ক্রোমোনিমাটা। নিমাটা, ক্রোমোনিমাটা। মিডিলের এই অংশটা কি বলা হচ্ছে? ক্রোমোনিমাটা। সব থেকে একটা ক্রোমোজোমের নিচের অংশটাকে কি বলা হচ্ছে? স্যাটেলাইট। এখানে যে খাঁজটাকে তাকে কি বলা হচ্ছে? গৌণ খাঁজ। গৌণ খাঁজ তাকে কি বলা হচ্ছে? গৌণ খাঁজ অথবা নিউক্লিওলার অর্গানাইজার। নিউক্লিওলার অর্গানাইজার। আর এখানে মিডিল বরাবর যে খাঁজটা থাকছে তাকে সেন্ট্রোমিয়ার অথবা প্রাথমিক খাঁজ বলা হয়। এই যে এই পোর্শনের অংশটাকে কি বলা হচ্ছে? ক্রোমাটিড। সব থেকে উপরেরটা কি বলা হচ্ছে? টেলোমিয়ার। আর এখানে ক্রোমোনিমাটা। আর এই অংশটাকে কি বলা হচ্ছে? ক্রোমোমিয়ার। এই যে এই মিডিল এই অংশটাকে কি বলা হচ্ছে? ক্রোমোমিয়ার। এই অংশটাকে কি বলা হচ্ছে? ক্রোমোমিয়ার। ক্রোমোমিয়ার বলা হয়। সব থেকে উপরে টেলোমিয়ার। তারপরে এই যে এই অংশটাকে নিচের এই জায়গাটা কি হচ্ছে? ক্রোমাটিড। তারপরে এখানে কি? ক্রোমোমিয়ার। মিডিলে সেন্ট্রোমিয়ার অথবা প্রাথমিক খাঁজ। এখানে কি বলেছে? নিউক্লিওলার অর্গানাইজার অথবা গৌণ খাঁজ, স্যাটেলাইট আর ক্রোমোনিমাটা। এটা হলো একটা ক্রোমোজোমের আমাদের গঠন। এটা হচ্ছে আমাদের নর্মাল একটা ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম আমাদের বাকি ছিল। আমাদের মানবদেহে টোটাল ক্রোমোজোমের সংখ্যা 46টি। তার মধ্যে 22 জোড়া হচ্ছে কি আমাদের অটোজোম, 44টি, আর দুটি হচ্ছে কি অলোজোম। অটোজোম এবং অলোজোম সেক্স ক্রোমোজোম। মেলের ক্ষেত্রে কি হয়? XY। আর ফিমেলের ক্ষেত্রে কি হয়? XX। মেলের ক্ষেত্রে কি হয়? XY। ফিমেলের ক্ষেত্রে কি হয়? XX। এরপর আমরা কি সেল ডিভিশন পড়ো। এটা বাকি ছিল একটা ক্রোমোজোমের আমাদের ছবি আঁকা বাকি ছিল। ক্রোমোজোম সম্বন্ধে আমরা এখানে দেখিয়ে দিলাম। আমাদের চলছিল কি? সেল ডিভিশন। সেল ডিভিশন আমরা পড়ব। এটা এঁকে নাও ছবিটা। এটা হলো কি? একটা ক্রোমোজোমের ছবি। ক্রোমোজোমের ছবিটা ভালো করে এঁকে নাও। মুছে দিচ্ছি এটা। এখানে দেখো একটা কোশ্চেন আছে তোমাদের কি? ক্রোমোজোমের ধরো মিডিল বরাবর, এখানে মিডিল বরাবর যদি ক্রোমোজোমের কোনো স্পিন্ডেল ফাইবার থাকে, ঠিক আছে, তখন তাকে আমরা কি বলবো? মিডিল বরাবর। সেল ডিভিশনের সময় মিডিল বরাবর এখানে যদি ক্রোমোজোমের স্পিন্ডেল ফাইবার হয় তখন তাকে এই জায়গাটা কি বলবো? না এটাকে বলবো কি? মেটাসেন্ট্রিক। এর নাম কি? মেটাসেন্ট্রিক। 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 তারপরে ক্রোমোজোমের ঠিক যদি ক্রোমোজোমের আমাদের মিডিল বরাবরের থেকে একটুকু দূরে যদি হয়ে যায়, এরকম জায়গায় ধরো, ঠিক মিডিলে না, এটা যেমন ঠিক মিডিলে আছে, এটা মিডিলের ঠিক কাছাকাছি একটুকু ডিস্টেন্সে আছে, মিডিল থেকে একটু দূরে আছে, এটাকে কি বলা হচ্ছে? না সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক। তখন থেকে কি বলা হবে? সাব মেটাসেন্ট্রিক। তার থেকে একবারে আমাদের লাস্টের দিকে যদি থাকে, এরকম জায়গায় যদি হয় তখন তাকে কি বলবো? ঠিক নেজের দিকে যদি থাকে, আমাদের ঠিক উপরের দিকে, তখন তাকে কি বলবো?
অ্যাক্রোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাম মেটাসেন্ট্রিক, যত এই মিডিল থেকে দূরে সরে যাব, মেটাসেন্ট্রিকের পরে সাম মেটাসেন্ট্রিক, তারপরে কি অ্যাক্রোসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, ঠিক লাস্টে যখন থাকবে একেবারে এই জায়গায় যখন হবে তখন তাকে কি বলবো না টেলোসেন্ট্রিক। মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। মিডিল যখনই মাঝে থাকবে আমাদের তখন কি মেটাসেন্ট্রিক, মাঝের থেকে একটু দূরে সরে যাবে তখন তাকে সাব মেটাসেন্ট্রিক, তার থেকে একটু মানে টেলোসেন্ট্রিকের ঠিক কাছের দিকে যখন থাকবে অ্যাক্রোসেন্ট্রিক, সব থেকে যখন লাস্টে থাকবে তখন তাকে টেলোসেন্ট্রিক বলা হয়। এগুলো মনে রাখবে। মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। এরপরে দেখো কোষ বিভাজন। কোষ বিভাজন আমাদের কি সেল ডিভিশন আমাদের যখন ঘটে কি হয়, হঠাৎ আমাদের কোনো অংশ ধরো কাটা গেল তখন সেখানে কোষ বিভাজনের প্রয়োজন, তারপরে সেখানে নতুন কোষ তৈরি হবে। নতুন কোষ তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন না সেল ডিভিশন, কোষ বিভাজনের প্রয়োজন। আমাদের শরীর বৃদ্ধি ঘটছে, এর জন্য কোষ বিভাজনের প্রয়োজন। ছোট থেকে বড় হচ্ছে, আমাদের শারীরিক বৃদ্ধি ঘটছে, কোষ বিভাজনের প্রয়োজন। এজন্য কোষ বিভাজনের আমাদের সেল ডিভিশনের অত্যন্ত প্রয়োজন। তো সেল ডিভিশন যখন পড়ব, সেল ডিভিশনের প্রকার হলো 3 ধরনের সেল ডিভিশন ঘটে থাকে। 1 নম্বর হচ্ছে কি কোষ বিভাজন। কোষ বিভাজন, কোষ বিভাজন ঘটছে কি তিনটে ভাগে 3 ধরনের কোষ বিভাজন ঘটে, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা হচ্ছে কি মিওসিস। অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস, এই 3 ধরনের কোষ বিভাজন আমাদের ঘটে থাকে। এটা কি না অসূত্রী কোষ বিভাজন। অ্যামাইটোসিস কোষ বিভাজন কি সবথেকে ইজি কোষ বিভাজন হচ্ছে কি আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন, অসূত্রী কোষ বিভাজনের মধ্যে। মানে কি যেমন প্রোকারিওটিক কোষের ক্ষেত্রে কি কোষ বিভাজন ঘটে অ্যামাইটোসিস। এর নর্মাল একটা কোষ হলো, কোষটা আকারে বড় হয়ে গেল, মিডিলে যে কেটে গেল, দুটো সমান ভাগে ভাগ হয়ে গেল, সম্পূর্ণ ইজি পদ্ধতি। একটা কোষ হলো, তো এই কোষটা আকারে বড় হয়ে গেল, মিডিলে কাটা গেল, দুটো কোষ এখান থেকে তৈরি হয়ে গেল। সেটা হচ্ছে কি ইজিলি একটা কোষ থেকে আর দুটো কোষ তৈরি হয়ে গেল, দুটো ডটার সেল, সেটা হচ্ছে অ্যামাইটোসিস। যেমন প্রোকারিওটিক কোষ, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি হয় অ্যামাইটোসিস কোষ বিভাজন। এককোষী প্রাণীর ক্ষেত্রে কি হয় না অ্যামাইটোসিস কোষ বিভাজন। বেশিরভাগ আমাদের ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, উদাহরণ ব্যাকটেরিয়া, আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে। তো অ্যামাইটোসিস কোষ বিভাজন অসূত্রী কোষ বিভাজন সব থেকে ইজি। মাইটোসিস কোষ বিভাজন আমাদের মধ্যে ঘটে, এটা আমাদের মধ্যে ঘটে না। প্রোকারিওটিক কোষের মধ্যে কোন কোষ বিভাজন ঘটে অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে। মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজন আমাদের মধ্যে ঘটে। এটা সমানভাবে কোষ বিভাজন হবে। মাইটোসিস কোষ বিভাজন কি আমাদের এই যে শরীর তৈরি হয়েছে, শরীরটা কার থেকে মাইটোসিস কোষ বিভাজনের থেকে, এই জন্য একে সমসূত্রী কোষ বিভাজন বলা হয়। সমসূত্রী কোষ বিভাজন বলা হয়, সমসূত্রী কোষ বিভাজন বলা হয় মাইটোসিস কোষ বিভাজনকে। আর মিওসিসকে অর্ধসূত্রী, অর্ধসূত্রী কোষ বিভাজন বলা হয়। অর্ধসূত্রী এখানে যে কোষগুলো বিভাজিত হবে অর্ধেক অর্ধেক, এই জন্য মিওসিস কোষ বিভাজনকে অর্ধসূত্রী। আমাদের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি না মাইটোসিস কোষ বিভাজন। তো কোষ বিভাজনের আগের যে দশা তাকে কি বলা হয় ইন্টারফেজ। ইন্টারফেজ কোষ বিভাজনের যে দশা, তো এই দশার ফার্স্ট যে আমাদের কোষ বিভাজন শুরুর আগের প্রস্তুত হওয়ার আগে যে দশাটা তাকে কি বলা হচ্ছে ইন্টারফেজ দশা। ম্যাক্সিমাম সবথেকে বড় দশার নাম কি ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশা কোষ বিভাজনের সবথেকে বড় দশার নাম কি ইন্টারফেজ দশা। ইন্টারফেজ দশাতে দশার মধ্যে 3টে দশা আছে, একটা হচ্ছে কি G1 দশা, আরেকটা হচ্ছে কি S দশা, আরেকটা G2 দশা।
G1 দশাতে কি হয়, কোষের আকার আমাদের কি বড় হতে শুরু করে, কোষের আকার বড় হতে শুরু করে। কোষ বিভাজনের আগে কোষের আকার কি হবে না বড় হবে, কোষের আকার বড় হবে, কোষের আকার বড় হতে শুরু করে। বড় হতে শুরু করে, কোষের আকার বড় হতে শুরু করে। এস দশাতে কি করে না ডিএনএর সংখ্যা বৃদ্ধি হতে শুরু করে, দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায়। ডিএনএর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি হয়ে যায়, দ্বিগুণ বৃদ্ধি হয়। ডিএনএর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি হয় কোন দশায় না এস দশাতে, ইন্টারফেজের এস দশায়। G2 দশাতে কি হয় না কোষ বিভাজনের জন্য প্রস্তুত হয়ে যায়, বিভাজনের জন্য প্রস্তুতি হয়, কোষ বিভাজনের জন্য প্রস্তুতি হয়, বিভাজনের জন্য প্রস্তুত হয়ে যায়। G2তে কি হয় বিভাজনের জন্য প্রস্তুতি হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়, বিভাজনের জন্য প্রস্তুত হয়ে যায় কোন দশায় না ইন্টারফেজের G2 দশায়। ম্যাক্সিমাম দশা হচ্ছে আমাদের ইন্টারফেজ দশা, এই ইন্টারফেজ দশাতেই আমাদের সব থেকে বেশি টাইম নেয়। এরপর কি না প্রোফেজ দশা, মেন যে দশাগুলো হচ্ছে, এরপরে কি কোষ বিভাজনের আগের দশাটা হচ্ছে কি ইন্টারফেজ দশা, সব থেকে বড় দশা হচ্ছে কি ইন্টারফেজ দশা। এরপরে আমাদের কি প্রোফেজ দশা, প্রোফেজ দশাতে কি ঘটে না প্রোফেজ দশাতে আমাদের নিউক্লিয়াসের বিভাজন ঘটে যায়, নিউক্লিয়াসের বিভাজন যদি ঘটে তারপরেই তো অন্যান্য মেন কিসের বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন। ওর মেন কি হচ্ছে নিউক্লিয়াস, আর স্পিন্ডেল ফাইবার তৈরি হয়, বেমতন্তু তৈরি হয়। নিউক্লিয়াসের বিভাজন ঘটে, বেমতন্তু তৈরি হতে শুরু করে, বেমতন্তু তৈরি হতে শুরু করে, বেমতন্তু তৈরি হতে কি করে শুরু করে ইন্টারফেজ প্রোফেজ। তারপরে কি না মেটাফেজ, ইন্টারফেজ প্রোফেজ তারপরে কি মেটাফেজ দশায় কি বেমতন্তুটা সবার সাথে মানে কি হয় না সবগুলোকে আলাদাভাবে বেমতন্তু, যেমন কোষ, এটা ধরো একটা কোষের মধ্যে আছে মাইটোকন্ড্রিয়া, এখানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, ভ্যাকুওল, এখানে গলগি বডি, এখানে লাইসোজোম, এখানে এই যে প্রত্যেকটা জিনিস সেন্ট্রোজোম, প্রত্যেকটা জিনিস আছে। এই যে স্পিন্ডেল ফাইবার যে তৈরি হতে শুরু করেছে কোথায় না প্রোফেজ দশায়। মেটাফেজ দশায় স্পিন্ডেল ফাইবার কমপ্লিট হয়, বেমতন্তু কমপ্লিট হয়ে যায়, বেমতন্তু তৈরি, স্পিন্ডেল ফাইবার তৈরি, বেমতন্তু তৈরি সম্পূর্ণ হয়, সম্পূর্ণ হয়ে যায়, বেমতন্তু তৈরি সম্পূর্ণ হয়ে যায় এবং প্রত্যেকটাকে মিডিল বরাবর বেমতন্তু যে পরে কি করে বেঁধে দেয়, প্রত্যেকটাকে মিডিল বরাবর বেঁধে দেয়, প্রত্যেকটাকে বেমতন্তু কি করে বেঁধে দেয়। মেটাফেজ কি করে প্রত্যেকটাকে বেঁধে দেয় মিডিল বরাবর। এরপরে মিডিল বরাবর বেঁধে যখন এগুলোকে আলাদা ভাগ করে দেয়, মানে কোষ বিভাজন বেঁধে যখনই ভাগ করে দেয় সব মিডিল বরাবর সরে যাবে, বেঁধে দেয় এবং মিডিল বরাবর চলে আসবে। এই যে একটা মিডিল অ্যাক্সিস বরাবর এখানে কি করবে প্রত্যেকটাই চলে আসবে, সব প্রত্যেকটা মাইটোকন্ড্রিয়া দুটো কোষ হয়ে গেল, দুটো মাইটোকন্ড্রিয়া দুদিকে সরে গেল।
তো অ্যানাফেজ দশায় কি করবে, ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ দশায়, অ্যানাফেজ দশায় কি করবে না, এই যে প্রত্যেকটা আমাদের মেটাফেজ দশায় যে আমাদের সব থেকে স্টাডি করার বিষয় কোনটা না মেটাফেজ দশা, অধ্যয়ন করার জন্য কোন দশা, মেটাফেজ দশা। অ্যানাফেজ দশায় কি করবে না, সবগুলো নিজের ধারে ধারে সরে যাবে, কোষের ধারে সেন্ট্রোজোম দু সাইডে সরে যাবে, মিডিল বরাবর যাতে আমাদের ফাঁকা হয়ে যায়, এই জায়গাটা যাতে আমাদের বিভাজন হয়ে দুটো আলাদা আলাদা ভাগ হতে শুরু করে। অ্যানাফেজ দশায় কি করবে, দু সাইডে সরে যাবে, মানে প্রত্যেকটা জিনিস কোষের অভ্যন্তরীণ প্রতিটি জিনিস দু সাইডে সরে যাবে, মেরুর দিকে সরে যাবে, মেরুর দিকে প্রতিটি কোষের অভ্যন্তরীণ প্রতিটি জিনিস সরে যাবে, মেরুর দিকে সরে যাবে, সরে যাবে। এখানে মাইটোকন্ড্রিয়া একটা এদিকে চলে গেল, একটা এদিকে বিভাজিত হয়, এখানে আমাদের কি হবে না, এটা মেটাফেজ দশায় হচ্ছে, এখানে গলগি বডি অর্ধেকটা ওদিকে সরে গেল, একটা অর্ধেকটা সরে গেল, অ্যানাফেজ দশায় এখানে মিডিল থেকে দু সাইডে দুদিক দিয়ে সরে যাবে দু সাইডে, তারপরে অ্যানাফেজ দশায় দু সাইডে সরে গেল, তারপরে পঞ্চম নাম্বার দশায় টেলোফেজ দশা, টেলোফেজ দশায় এই পুরো কোষটা আমাদের কি হবে, এখানে কোষটার মধ্যে আমাদের খাঁজ দেবে, মিডিল বরাবর কোষটাকে একটা পুরো বেলুনের মধ্যে হয়ে আছে, তো এটাকে আমাদের বিভাজিত হবে, পুরো কোষটাতে আমাদের এখানে স্পিন্ডেল ফাইবার এখানে চিপকে যাবে, যেমন আগেরগুলো মেটাফেজ দশায় চিপকে ছিল, এখানে এই স্পিন্ডেল ফাইবার চিপকে যাবে কোন দশায় না আমাদের টেলোফেজ দশায়, এখানে এসে টেলোফেজ দশায় আমাদের কি এটা কমপ্লিটলি শেষ হবে, টেলোফেজ দশায় এখানে এসে কমপ্লিট করবে। আর সাইটোপ্লাজমের যে বিভাজন ঘটবে, এই কোষের অভ্যন্তরীণ যে সাইটোপ্লাজম থাকে, এই সাইটোপ্লাজমের যে বিভাজন ঘটবে সেটা কোন দশায় ঘটবে না ইন্টারফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস দশায়, সাইটোকাইনেসিস দশায়, সাইটোকাইনেসিস দশায় কি হবে না সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, টেলোফেজ দশায় কোষের বিভাজন ঘটবে, কোষের বিভাজন হবে হয়ে যাবে, কোষের বিভাজন ঘটবে ঘটবে আর এখানে সাইটোকাইনেসিস দশায় সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। সাইটোকাইনেসিস দশায় কী হবে না সাইটোপ্লাজমের বিভাজন ঘটবে। তাহলে আমাদের মেন কোষ বিভাজনের যে থাকছে মাইটোসিস কোষ বিভাজনের ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ, টেলোফেজ আর সাইটোকাইনেসিস, এই দশাগুলোতে আমাদের কোষ বিভাজন ঘটে। ইন্টারফেজ দশায় আমাদের যখন কোষ বিভাজন ঘটবে, জি1 দশায় কি কোষের আকার আস্তে আস্তে বড় হতে শুরু করবে, সংখ্যায় বৃদ্ধি হতে শুরু করবে। জি2 দশায় কি হবে ডিএনএর সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি হতে শুরু করবে। জি2 দশায় বিভাজনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। ইন্টারফেজ দশায় কোষ আমাদের সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। এখানে প্রোফেজ দশায় কি নিউক্লিয়াসের বিভাজন ঘটতে শুরু করবে, প্রথমে নিউক্লিয়াসের বিভাজন ঘটবে, মেন আমাদেরকে কমান্ড দেয় কে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াস হলো কোষের মস্তিষ্ক, কিভাবে আমাদের স্পিন্ডেল ফাইবার তৈরি করবে, কিভাবে আমাদের সমস্ত কিছু তৈরি হবে, সমস্ত কিছু ইনস্ট্রাকশন কে দেবে আমাদের নিউক্লিয়াস, সেই জন্য নিউক্লিয়াসের বিভাজনটা হতে একটু টাইম লাগবে। নিউক্লিয়াসের বিভাজন ঘটে যাবে, বেমতন্তু তৈরি হতে শুরু করে দেবে কোন দশায় না প্রোফেজ দশায়। মেটাফেজ দশায় বেমতন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে এবং প্রত্যেকটা জিনিসের সঙ্গে স্পিন্ডেল ফাইবার চিপে বসে যাবে, মিডিল বরাবর চিপে বসে যাবে কাটার জন্য। তারপরে কি হবে অ্যানাফেজ দশায় মেরুর দিকে সরে যাবে। টেলোফেজ দশায় কি কোষের বিভাজন ঘটবে, টেলোফেজ দশায় কোষের বিভাজন ঘটে যাবে। সাইটোকাইনেস দশায় সাইটোপ্লাজমের বিভাজন ঘটে, সাইটোপ্লাজমের যে বিভাজন ঘটে সেটাকে সাইটোকাইনেসিস বলা হয়। সবথেকে ছোট দশার নাম কি অ্যানাফেজ দশা। কোষ বিভাজনের সবথেকে ছোট দশার নাম কি অ্যানাফেজ দশা। কোষ বিভাজনের সবথেকে বড় দশার নাম কি না আমাদের ইন্টারফেজ দশা। সবথেকে বড় দশার নাম কি ইন্টারফেজ দশা। হয়ে গেছে এটা।
তো অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস কোষ বিভাজনের এই যে এগুলো দেখলে ইন্টারফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানোফেজ আর অ্যানাফেজ, টেলোফেজ। এরপরে জানবো কি আমরা অর্ধসূত্রী কোষ বিভাজন। অর্ধসূত্রী কোষ বিভাজনটা কি? অর্ধসূত্রী কোষ বিভাজন হলো আমাদের যে জনন কোষ হয় সেক্ষেত্রে কি অর্ধসূত্রী কোষ বিভাজন। জনন কোষের ক্ষেত্রে কোন কোষ বিভাজন ঘটে? অর্ধসূত্রী কোষ বিভাজন। টোটাল ক্রোমোজোমের সংখ্যা কটা? 46টা ক্রোমোজোম থাকে। এই 46টা ক্রোমোজোমের মধ্যে 46টা ক্রোমোজোম থাকে টোটাল। মেলের ক্ষেত্রে কতগুলো থাকে? 46টা। মেলের ক্ষেত্রে কি 44টা কি থাকে আমাদের? পুরুষের ক্ষেত্রে 44টা আমাদের কি থাকে না 46টা টোটাল ক্রোমোজোম। তো মেলের ক্ষেত্রে আর ফিমেল, মেল আর ফিমেল পুরুষ এবং মহিলার ক্ষেত্রে যে ক্রোমোজোমের সংখ্যা, এর উপর কি আমাদের পরবর্তী যে সন্তান তৈরি হবে সেটা কিসের উপর? না অর্ধসূত্রী কোষ বিভাজন, জননের উপর আমাদের যে কোষ বিভাজন হয়। মেলের ক্ষেত্রে যেমন দুটো ভাগে ভাগ করা হয়, যেমন এখানে 46টা থাকবে, ফিমেলের ক্ষেত্রেও 46টা থাকবে, এরও দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি না অটোজোম, অটোজোম, আর একটা কি সেক্স ক্রোমোজোম অথবা অলোজোম। অলোজোম। ফিমেলের ক্ষেত্রেও কি অটোজোম আর এখানে কি অলোজোম। এখানে দেখো অটোজোম, অটোজোমে কি তৈরি করবে? আমাদের শরীর, আমাদের শরীর যে তৈরি করবে কার দ্বারা? অটোজোমের জন্য শরীর তৈরি করবে, শরীর তৈরি করবে। লিঙ্গ নির্ধারণ করবে কে? না অলোজোম। লিঙ্গ নির্ধারণ সেম শরীর তৈরি করবে ফিমেলের ক্ষেত্রে অটোজোম শরীর, লিঙ্গ নির্ধারণ করবে কে? অলোজোম। লিঙ্গ নির্ধারণ করবে। তো শরীরের ক্ষেত্রে যে অটোজোমের সংখ্যা থাকে কটি? 44টি। এখানে সেক্স ক্রোমোজোমের থাকে কি পুরুষদের ক্ষেত্রে এক্স আর ওয়াই, আর মহিলাদের ক্ষেত্রে কি থাকে? 44টি শরীর তৈরি করবে। এখানে কি থাকবে? এক্স আর এক্স, এক্স আর এক্স দুটি। তাহলে 44টির মধ্যে যে নতুন সন্তান যে তৈরি হবে সেই সন্তান তৈরি হওয়ার সময় অর্ধসূত্রী কোষ বিভাজন হবে। এই 44টির আসবে কটা? না এখানে 22টি। এখানেও শরীর তৈরি করার জন্য কটা আসবে? 44টার জায়গায় 22টা। তাহলে নতুন যে তৈরি হচ্ছে এর 22টা, ছেলের আর মেয়ের কটা? 22টা। তাহলে মেলের 22টা, ফিমেলের 22টা, টোটাল কটা হচ্ছে? না 44টা। টোটাল আমাদের 44টা হচ্ছে। 22টা 22টা কটা হচ্ছে? 44টা। আর আমাদের টোটাল দরকার কটা? 46টা। তাহলে এখান থেকে আসছে একটা ডটার সেল, একটা দুটো হলো ডটার সেল, আর একটা কি এখান থেকে একটা আসবে হয় এক্স, আর এখান থেকে একটা আসবে কি এক্স। যদি এক্স এক্স আসে তাহলে কি হবে? কন্যা সন্তান। এক্স এক্স এলে কি হবে? কন্যা সন্তান। যদি এখানে আসে কি ওয়াই, আর এখান থেকে যদি আসে কি এক্স, মেয়েদের ক্ষেত্রে এক্স এক্স তো আসবেই। সন্তান কন্যা সন্তান অথবা পুত্র সন্তানের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপর? না পুরুষের উপর ডিপেন্ড করে। মহিলার তো সবসময় এক্স এক্স আসবে, মহিলার উপর কোনো রকম ডিপেন্ড করে না এর কন্যা সন্তান না পুত্র সন্তান হবে। সম্পূর্ণ ডিপেন্ড করে কার উপর? না মেলের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। তাহলে এখানে আমাদের দেখো এখান থেকে আসছে একটা ক্রোমোজোম, এখান থেকে একটা, দুটো, এখান থেকে একটা, তিনটে, এখান থেকে একটা, চারটা। তাহলে টোটাল ডটার সেল কটা? অর্ধসূত্রী বিভাজন কোশ্চেন আসবে। অর্ধসূত্রী বিভাজনে ডটার ডটার সেল কটা? না একটা, দুটো, তিনটে, চারটে। ডটার সেল কটা হয়? উৎপন্ন হয় চারটে। একটা, দুটো, তিনটে, চারটে। ডটার সেলের সংখ্যা কটা? চারটে। আর আমাদের মাইটোসিস কোষ বিভাজনে কটা হচ্ছে? না দুটো। ডটার সেলের সংখ্যা কটা? দুটো মাইটোসিসে। আরে মিওসিস কোষ বিভাজনে, অর্ধসূত্রী কোষ বিভাজনে
আমাদের টোটাল সেলের সংখ্যা কটা? না 4টে। এটা হলে কি মেয়ে, এটা হলে ছেলে, যে কোনো একটা হবে। এটা হলে ফিমেল সন্তান তৈরি হবে, এখানে হলে মেল সন্তান তৈরি হবে। টোটাল 46টা হবে আমাদের ক্রোমোজোম সংখ্যা, টোটাল 46টা হবে। এরপর যদি এই 46-এর থেকে কোনো সময় যদি বেড়ে যায় কিংবা কমে যায়, তখন সেটা সিনড্রোম রোগে পরিণত হবে। টার্নার সিনড্রোম, পটাউ সিনড্রোম, তারপরে ট্রান্সজেন্ডার তৈরি হবে। এই সিনড্রোমের কারণে আমাদের এগুলো হয়ে থাকে। এটা হচ্ছে কি আমাদের কোষ বিভাজন। তাহলে কোষ বিভাজন মূলত কটা ভাগে ভাগ করা যায়? একটা অর্ধসূত্রী, অ্যামাইটোসিস, মাইটোসিস আর মিওসিস। অর্ধসূত্রী কোষ বিভাজন ঘটে থাকে প্রোক্যারিওটিক কোষে। সমসূত্রী কোষ বিভাজন, অর্ধসূত্রী না, অসূত্রী কোষ বিভাজন, অ্যামাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে প্রোক্যারিওটিক কোষে। এখানে সমসূত্রী কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন ঘটে থাকে কাদের মধ্যে? না আমাদের শরীরের যে কোষ বিভাজন ঘটে থাকে মাইটোসিস কোষ বিভাজন। আর মিওসিস কোষ বিভাজন অথবা অর্ধসূত্রী কোষ বিভাজন ঘটে থাকে কার মধ্যে? না সেটা হচ্ছে কি জননাঙ্গের ক্ষেত্রে। জননাঙ্গের ক্ষেত্রে অর্ধেক অর্ধেক যে কোষ বিভাজন হয় তাকে কি মিওসিস কোষ বিভাজন অথবা অর্ধসূত্রী কোষ বিভাজন বলে। তো কোষ বিভাজন এটা হলো আমাদের কি কমপ্লিট। এই কোষ বিভাজন পুরো ডিটেলস মানে মনে রাখতে হবে। অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস, অসূত্রী কোষ বিভাজন, সমসূত্রী কোষ বিভাজন, অর্ধসূত্রী কোষ বিভাজন।